নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই ক্লাসটা তোমরা যারা যারা দেখছো তাদের সবাইকে আমাদের বিদ্যা হাব ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সমাসের ক্লাস। তো সমাসের যে আমাদের প্রথম ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে সমাস নির্ণয় করতে হয়। আর আজকের ক্লাসে আমরা শিখব সমাসের বেশ বাক্য কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সমাসের। চলো আমরা দেখে নেব আজকের ক্লাসে সমাসের দ্বন্দ্ব সমাস আর হচ্ছে কর্মধারয় সমাস। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো প্রথমে আমরা দেখব দ্বন্দ্ব সমাস। আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হয় এবং সেখানে আমরা শিখেছিলাম যে দ্বন্দ্ব সমাসে কি হয়, উভয় পদ প্রধান থাকে, উভয় পদের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। আমরা জানি যে সমাসের দুটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। তো উভয় পদের যখন প্রাধান্য থাকে তখন সেটা হয়ে যায় আমাদের দ্বন্দ্ব সমাস। এটা কিন্তু আমরা সমাস নির্ণয়ের যে সমাসের যে প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শিখব সেই দ্বন্দ্ব সমাসের যে বেশ বাক্য সেটা কিভাবে নির্ণয় করতে হয়। চলো, দ্বন্দ্ব সমাসের যে বেশ বাক্য সেটা করার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে তিনটি অব্যয়ের মধ্যে, কয়টি অব্যয়? তিনটি অব্যয়। তিনটি অব্যয়ের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার তিনটি অব্যয় কি কি? তিনটি অব্যয় হচ্ছে, এক হচ্ছে উ, তারপর হচ্ছে এবং, আর এই হচ্ছে আমাদের তিনটি অব্যয়। এই তিনটি অব্যয়ের মধ্যে যে কোনো একটি অব্যয়কে যদি ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কি দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য। চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে দেখো একটা উদাহরণ রয়েছে, ঝড় বৃষ্টি। ঠিক আছে, তো দেখো ঝড় হচ্ছে আমাদের পূর্বপদ আর বৃষ্টি হচ্ছে আমাদের পরপদ। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দুটি পদেরই প্রাধান্য রয়েছে। কেন? আমরা যদি বলি যে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে বাইরে শুধু খালি ঝড় হচ্ছে না, বাইরে শুধু খালি বৃষ্টি হচ্ছে না, বাইরে বাইরে কিন্তু দুইটাই হচ্ছে, ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে। তাই আমরা বলছি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তার মানে দুটি পদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রাধান্য দেখতে পাচ্ছি। আর আমরা শিখেছিলাম যে উভয় পদের প্রাধান্য থাকলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। আর এই দ্বন্দ্ব সমাসে যখন আমরা বেশ বাক্য করব, কি শিখেছি? যে তিনটি অব্যয়ের মধ্যে যে কোনো একটি অব্যয় ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য। তো চলো আমরা করে নিই বেশ বাক্যটা। ঝড় লিখলাম আমরা ঝড়, আর বৃষ্টি লিখলাম আমরা বৃষ্টি। আর এই দুটি যে পদ রয়েছে সেই দুটি পদের মাঝখানে আমরা তিনটি অব্যয়ের একটি অব্যয় আমরা এখানে ব্যবহার করে দিলাম, তবেই কিন্তু হয়ে গেল ঝড়ু বৃষ্টি। আর খুব সহজেই কিন্তু আমরা এই যে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কি করে নিলাম আমরা, যে বেশ বাক্যটা সেটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? ওকে, চলো এবার আমরা দেখে নেব দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলি রয়েছে। দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলি চলো আমরা একটু এক এক করে দেখে নিই। যেমন ধরো এখানে এক নম্বরে রয়েছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তোমরা তো সবাই জানো যে বিপরীতার্থক দ্বন্দ্ব মানে একে অপরের বিপরীত, ঠিক তো? তো এই যে এখানে আমরা একটা উদাহরণ নিলাম, আয় ব্যয়। এখানে তোমরা লক্ষ্য করো আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, তার মানে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এবং এই ক্ষেত্রে কিন্তু দুটি পদেরই কি রয়েছে? প্রাধান্য রয়েছে। আয়ের যেমন প্রাধান্য রয়েছে, প্রাধান্য রয়েছে। তার মানে আমি যদি বলি, ধরো আমি যদি বলি আমাদের কি করা দরকার, আমাদের আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা দরকার। তার মানে কি? তার মানে দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে, আয়ের প্রাধান্য পাচ্ছে, ব্যয়েরও প্রাধান্য পাচ্ছে। তো দুটি পদেরই যেহেতু প্রাধান্য পাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এবার আমরা শিখে দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য। বলেছিলাম দুটি যে পদ রয়েছে সেই দুটি পদের মাঝখানে আমাদেরকে তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় ব্যবহার করলে তবে কিন্তু সেটা হয়ে যাবে বেশ বাক্য। তো আয় ব্যয়ের যে বেশ বাক্য সেটা হয়ে যাবে আয় ও ব্যয়, তবেই হয়ে গেল আমাদের
বেশ বাক্য কিসের? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের। বোঝা গেল? চলো এরকম আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন ধরো দিন রাত। দিন রাত, দেখো দিনের বিপরীত রাত, দিনের বিপরীত হচ্ছে রাত, তাই তো? তার মানে এটা একটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, কারণ এখানে দুটি পদেরই কি রয়েছে? প্রাধান্য রয়েছে। দিনের যেমন গুরুত্ব রয়েছে, রাতেরও ঠিক সমান গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তো এবার এটার যদি আমরা বেশ বাক্য করি তাহলে কি হবে? দিন এবং রাত। কারণ দুটি পদের মানে কি লাগাতে হয় বেশ বাক্য করার সময়? কি লাগাতে হয়? ওই যে তিনটি অব্যয় উ এবং আর, এই তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে আমাদের বেশ বাক্য। ক্লিয়ার? চলো আমরা আমাদের দ্বন্দ্ব সমাসের যে আরেকটা প্রকার রয়েছে সেটা দেখবো, সেটা হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক কথাটা তো তোমরা সবাই বুঝো, সমার্থক মানে সমান অর্থ। তো দেখো আমরা একটা উদাহরণ দেখি, ধরো এখানে রয়েছে হাট বাজার। কি রয়েছে? হাট বাজার। একটা জিনিস লক্ষ্য করো, হাট হাট কথাটার যে অর্থ, বাজার কথা কিন্তু একই অর্থ, মানে কি দুইটাই সমান, তাই এটাকে বলবো আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো হাটের যেমন গুরুত্ব আছে, বাজারেরও গুরুত্ব আছে, মানে দুইটা পদেরই, উভয় পদের কি রয়েছে এখানে? সমান গুরুত্ব রয়েছে বা প্রাধান্য রয়েছে। এবার এটার যদি আমরা কি করি? বেশ বাক্য করি, তাহলে কি হবে? হাট ও বাজার, তাই তো? দুইটা পদের মাঝখানে কি বসিয়ে দিলাম? ওই তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় আমরা ব্যবহার করে দিলাম, আর খুব সহজে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যটা করে নিলাম। বোঝা গেল? দেখো আরেকটা আমরা উদাহরণ দেখিনি, যেমন কি রয়েছে? চিঠিপত্র। কি রয়েছে আমাদের? চিঠিপত্র। এখানে দেখো এই যে চিঠিপত্র, এখানে এখানে দেখো চিঠির যে অর্থ, পত্রের ঠিক একই অর্থ, তার মানে সমান অর্থ, তাই এটাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব সমাস। তাছাড়া দুইটা পদেরই কি রয়েছে? প্রাধান্য রয়েছে। এবার এটার বেশ বাক্য কি হবে? আশা করি তোমরা বুঝে গেছো কি হবে, তাই তো? চলো নেক্সট আমরা দেখে নেব মিলনার্থক দ্বন্দ্ব সমাস। নেক্সট হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এই যে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, এটা কি? আমরা বিপরীতার্থ বুঝেছি বিপরীত, সমার্থক বুঝেছি সমান অর্থ বুঝাই যেটা, আর মিলনার্থক মানে হচ্ছে অভিন্ন সম্পর্ক। অভিন্ন মানে কি? আলাদা না, আলাদা নয়, সম্পর্কটা আলাদা সম্পর্ক না। যেমন চলো আমরা উদাহরণ বুঝবো, যেমন এখানে রয়েছে একটা উদাহরণ, মা বাবা, মা হাইপেন বাবা। তাহলে লক্ষ্য করে দেখো এই যে মা, মা আর বাবার যে সম্পর্ক, সেটা কি ভিন্ন সম্পর্ক? নিশ্চয়ই তো না। সেটা কি সম্পর্ক? অভিন্ন সম্পর্ক। মা বাবা সম্পর্কের মধ্যে কখনো কি হয় না? কোনো আলাদা সম্পর্ক হয় না, একই রকম সম্পর্ক, তাই এটাকে বলা হয় অভিন্ন সম্পর্ক। তো মা এবং বাবা, এই যে মা হাইপেন বাবা, এটা হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কারণ দেখো মা বাবা দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে, কারণ আমাদের মায়ের যেমন গুরুত্ব আছে, বাবারও গুরুত্ব আছে। আমরা দেখেই বুঝতে পারছি দুইটা পদের এখানে সমান গুরুত্ব, উভয় পদের প্রাধান্য পাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। আর আমরা দেখে নিলাম মার যে সম্পর্ক, বাবার ঠিক একই সম্পর্ক, সুতরাং এখানে কি অভিন্ন সম্পর্ক, তাই এটা হয়ে যাবে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আর এই দ্বন্দ্ব সমাসের যদি আমরা বেশ বাক্য করি, কি হবে? মা ও বাবা। কারণ আমরা কিন্তু বলেছিলাম যে বেশ বাক্য করার সময় আমরা কি করব? আমাদের যে দুটি পদ রয়েছে, সেই দুটি পদের মাঝখানে আমরা আমাদের তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় আমরা ব্যবহার করব, যেটা আমরা এখানে করে দিলাম কি? উ। বোঝা গেল সবার? আরেকটা উদাহরণ দেখি চলো মিলনার্থক দ্বন্দ্ব সমাসের। যেমন দেখো এখানে রয়েছে ভাই হাইপেন বোন। কি রয়েছে? ভাই হাইপেন বোন। ঠিক আছে, তো ভাইয়ের আর বোনের যে সম্পর্ক, সেটা কিন্তু অভিন্ন সম্পর্ক, তাই এটা হবে হয়ে যাবে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এবার এই দ্বন্দ্ব সমাসে যদি আমরা বেশ বাক্য করি তাহলে কি হবে? ভাই হাইপেনটা উঠিয়ে দিয়ে মাঝখানে বসিয়ে দেবো উ, আর এখানে হয়ে যাবে বোন। হয়ে গেল আমাদের ভাই বোন। কি হয়ে গেল? ভাই বোন। বোঝা গেল সবার? চলো আমরা নেক্সট আমাদের দ্বন্দ্ব সমাসটা দেখে নেব। নেক্সট দ্বন্দ্ব সমাস আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। কি সমাস? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক, সংখ্যা কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা। চলো একটা উদাহরণ দেখি, 7 হাইপেন 5। এখান থেকে 7 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা। ঠিক আছে, তো
সাতের যেমন গুরুত্ব আছে, পাঁচের গুরুত্ব আছে, তার মানে উভয় পদে প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা হয়ে গেল দ্বন্দ্ব সমাস। আর এখানে যেহেতু সংখ্যা রয়েছে তাই এটা হয়ে গেল সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এবারে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসে যখন আমরা বেশ বাক্য করব তখন আমরা কি করব, এই হাইপেনটাকে উঠিয়ে দিয়ে, মাঝখানের হাইপেনটাকে উঠিয়ে দিয়ে আমরা উ বা এবং বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য। যেমন 7-5 হয়ে যাবে কি 7 এবং 5, অথবা কি লিখতে পারি আমরা 7 ও 5। বোঝা গেল সবার? চলো নেক্সট আরেকটা উদাহরণ দেখি আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসের। যেমন ধরো এখানে রয়েছে লক্ষ কোটি, কি রয়েছে লক্ষ কোটি। এই যে লক্ষ টাকা, কোটি টাকা, ঠিক আছে, দুইটাই কিন্তু সংখ্যা এবং দুইটা পদেরই কি আছে, উভয় পদের প্রাধান্য আছে। সুতরাং এটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আর সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসকে আমরা যখন কি করব, বেশ বাক্য করব, তাহলে এটা বেশ বাক্য কি হবে, লক্ষ উ কোটি। কি হবে, লক্ষ উ কোটি। কারণ দুইটা পদের মাঝখানে কি বসাতে হবে বলেছিলাম, তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় আমরা বসিয়ে দিলাম। চলো নেক্সট আমরা দেখব ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস। কি সমাস, ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস। ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া মানে কাজ। তাহলে আমরা দেখে নেব, এখানে একটা উদাহরণ চলো আমরা দেখে নিই ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাসের। ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ এখানে রয়েছে, লেখা হাইপেন পড়া। লেখা হাইপেন পড়া, লেখা একটা কাজ, পড়া একটা কাজ। লেখা যেমন গুরুত্ব আছে, পড়া ঠিক সমান গুরুত্ব আছে, তার মানে উভয় পদের এখানে প্রাধান্য পাচ্ছে। আর উভয় পদের প্রাধান্য পাচ্ছে আর দুইটা যেহেতু ক্রিয়া কাজ বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে আমাদের কি, ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস। ওকে, তো এইবার এটার যদি আমরা বেশ বাক্য করি তাহলে আশা করি তোমরা সবাই বুঝে গেছো কি হবে, লেখা ও পড়া। কি হবে, লেখা ও পড়া। বোঝা গেল? বোঝা গেল? চলো নেক্সট আরেকটা উদাহরণ দেখলাম ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাসের। এখানে দেখো কি রয়েছে, যাওয়া হাইপেন আসা। কি রয়েছে, যাওয়া হাইপেন আসা। দেখো যাওয়ার যেমন গুরুত্ব আছে, আসার ঠিক সমান গুরুত্ব আছে, তার মানে দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বন্দ্ব সমাস। আর এই দ্বন্দ্ব সমাসে লক্ষ্য করে দেখো, এই যে যাওয়া যে পদটা সেটাও কিন্তু কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, আসা যে পদটা এটাও কিন্তু কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের ক্রিয়াপদ, এটাকে আমরা বলবো ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস। আর এটা যখন বেশ বাক্য করবো তখন আমরা কি করব, যাওয়া হাইপেন উঠিয়ে দিয়ে সেখানে মাঝখানে কি বসিয়ে দেবো, তিনটি অব্যয়ে যে কোনো একটি অব্যয়। যেমন ধরো আমরা উ বসালাম আর এখানে পরপরটা বসিয়ে দিলাম, যাওয়া ও আসা। হয়ে গেল আমাদের যাওয়া আসার বেশ বাক্য, যাওয়া ও আসা। আশা করি এতটুকু ক্লিয়ার সবার? বোঝা গেল দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ বোঝা গেল সবার? ঠিক আছে, তো আমরা যেহেতু দ্বন্দ্ব সমাস বুঝে নিলাম, দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হয়, দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য কিভাবে করতে হয়, এই জায়গাটা যেহেতু আমরা দ্বন্দ্ব সমাসের ব্যাপারটা বুঝে গেলাম, তাই এখন আমরা চলে যাই পরবর্তী সমাসে। এই দ্বন্দ্ব সমাসের আরো কয়েকটা প্রকারভেদ রয়েছে, চলো ওইটা একটু দেখে নিই। দেখো দ্বন্দ্ব সমাসের আরেকটা প্রকার রয়েছে, যেমন হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। কি সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। তোমরা লক্ষ্য করে দেখো, এই যে বহুপদী দ্বন্দ্ব সমাস, এখানে এই শব্দটার মধ্যে কি আছে, শব্দটা দেখেই বোঝা যাচ্ছে বহুপদ থাকবে। কি থাকবে, বহুপদ থাকবে। এই দ্বন্দ্ব সমাসে বহুপদ থাকবে। আমরা জানি সমাসে দুইটা পদ থাকে, একে হচ্ছে পূর্বপদ আর দুই হচ্ছে পরপদ, বা যেটাকে আমরা উত্তরপদ বলি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, বহুপদ থাকবে। যেমন চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো আমরা বললাম, আমরা যদি বলি নাক কান গলা, আমি ধরো নাক কান গলা ডাক্তারের কাছে যাব, তার মানে যে ডাক্তার উনি নাকেরও ডাক্তার, উনি কানেরও ডাক্তার, উনি গলারও ডাক্তার, তাই তো? তার মানে নাকেরও এখানে প্রাধান্য রয়েছে, কানেরও প্রাধান্য রয়েছে, গলারও প্রাধান্য রয়েছে। তার মানে উভয় পদে এখানে প্রাধান্য পাচ্ছে। আর উভয় পদ প্রাধান্য পেলে তখন সেটা হয়ে যায় দ্বন্দ্ব সমাস। আর যেহেতু হচ্ছে 1 2 3 মানে কি দুইয়ের বেশি পদ রয়েছে, তাই এটা হয়ে যাচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। কি সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। বোঝা গেল? নেক্সট হলো আমরা দেখে নিই অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এই যে নাক কান গলা, এটা অলুক দ্বন্দ্ব সমাস করার আগে আমরা এই জায়গাটা একটু এই নাক কান গলার যে বেশ বাক্য সেটা একটু করে নিই। নাক কান গলার যে বেশ বাক্য সেটা কি হবে, একদমই সহজ। কি হবে,
এই যে নাক কান গলা রয়েছে, নাক কান গলা, এই যে তিনটা আমাদের পদ রয়েছে, কি করতে হবে? শেষে পদের আগে এখানে একটা উ বসাতে হবে। কি বসাতে হবে? এখানে তোমাদের উ বসাতে হবে। এখানে উ বসিয়ে দাও। ঠিক আছে, এখানে তোমরা উ বসিয়ে দাও, আর এখানে একটা কমা বসিয়ে দাও। তাহলেই কিন্তু হয়ে গেল নাক কান গলার বেশ বাক্য। হয়ে গেল নাক কান গলা। কি হবে? নাক কানু গলা। চলো আমরা পরের দ্বন্দ্ব সমাসটা দেখি। পরের দ্বন্দ্ব সমাসটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাসে কি হবে? মনে রাখবে, অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত থাকবে। আমাদের সমাসে যে দুটি পদ থাকে, দুটি পদের মধ্যে কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। বুঝা গেল? যে সমাসে বিভক্তি যুক্ত থাকবে, এই যে দেখো, যেখানে দুটি পদের মধ্যে বিভক্তি যুক্ত থাকবে সেটা হয়ে যাবে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এবার বিভক্তি যুক্ত কিন্তু না থাকলে সেটা কি হবে না? দ্বন্দ্ব সমাস হবে না। বিভক্তি যুক্ত থাকলে তবে হবে অলুক দ্বন্দ্ব সমাস। আর বিভক্তি যুক্ত না থাকলে কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস হবে না। বুঝা গেল? আচ্ছা, এবার চলো একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণ রয়েছে, যেমন ধরো দেশে হাইপেন বিদেশে। এখানে দেখো, এই যে দেশে এখানে আমাদের এ বিভক্তি রয়েছে, এই যে বিদেশে এখানে আমাদের এ বিভক্তি রয়েছে। তার মানে আমাদের দুটি পদের মধ্যে কি রয়েছে? বিভক্তি রয়েছে। আর এই রকম যদি বিভক্তি থাকে তখন সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। আর এটার বেশ বাক্য কি হবে? দেশে ও বিদেশে। তাই তো? চলো আরেকটা উদাহরণ দেখি। যেমন ধরো এখানে আছে মাছে ভাতে। আমরা কি বলি? আমরা বলি না যে আমরা মাছে ভাতে বাঙালি? তো এখানে মাছে হাইপেন ভাতে, এখানে দেখো তো, এই যে মাছে এখানেও এ বিভক্তি রয়েছে, এখানেও এ বিভক্তি রয়েছে। তার মানে দুটি পদের মধ্যে কিন্তু কি রয়েছে? বিভক্তি যুক্ত রয়েছে। আর বিভক্তি যুক্ত থাকলেই সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস হবে। ক্লিয়ার? এবার তোমরা যদি বলো স্যার বিভক্তি জিনিসটা কি, বিভক্তির ক্লাস আমরা অলরেডি দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো। এবার মাছে ভাতে যদি আমরা বেশ বাক্য করি তাহলে কি হবে? মাছে, আর মাঝখানে হাইপেন উঠিয়ে দিয়ে আমরা তিনটি অব্যয়ের যে কোনো একটি অব্যয় যদি আমরা ব্যবহার করি তবে কিন্তু হয়ে যাবে আমাদের মাছে ভাতের বেশ বাক্য। কি হবে? মাছে ও ভাতে। বুঝা গেল? চলো আমরা নেক্সট দেখব। আমাদের নেক্সট হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। কি সমাস? একশেষ দ্বন্দ্ব। এবার দেখো, একশেষ দ্বন্দ্ব মানে কথাটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কি থাকবে? একটি মাত্র পদ থাকবে। যেমন আগে দেখেছিলাম আমরা সমাসের ক্ষেত্রে দুটি পদ, পূর্বপদ পরপদ, কোনো ক্ষেত্রে বহু পদ, এর বেশিও পদ। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একটি মাত্র পদ থাকবে, এবং এই ক্ষেত্রে কি থাকবে? একটি মাত্র পদ থাকবে। ঠিক আছে? একশেষ পদে। যেমন ধরো আমরা লিখি আমরা, কি লিখলাম? আমরা। এখানে দেখো আমরা যে লিখলাম, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব সমাস। আর একশেষ দ্বন্দ্ব সমাসে এই যে আমরা রয়েছে, আমরাটা কি এখানে কয়টা পদ আছে? আমরা এরকম কি এখানে কি দুইটা পদ? না, আমরাটা হচ্ছে এখানে একটা। কয়টা এখানে? আমরা হচ্ছে কয়টা পদ এখানে? একটাই পদ। তাই তো? কি বলেছিলাম? এই শব্দটার মধ্যে কিন্তু রয়েছে এখানে কয়টা পদ থাকবে? একটাই পদ থাকবে। তো এখানে কিন্তু দেখো একটাই পদ রয়েছে। আর এটা যখন আমরা কি করব? বেশ বাক্য করব, সেক্ষেত্রে আমরা কি লিখবো? সে, কমা, তুমি, ও, আমি। তবেই হয়ে যাবে আমরার বেশ বাক্য। ঠিক আছে? চলো বুঝা গেল? নেক্সট আমরা দেখি বহু বচন বাচক সমাসের প্রকারভেদগুলি। চলো এবার আমরা দেখে নেব আমাদের পরবর্তী সমাস, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা জানি কোন পদ বেশি প্রাধান্য পায়? পরপদ। কোন পদ? পরপদ বেশি প্রাধান্য পায়। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু আগের ক্লাসে আমরা শিখেছিলাম, আমরা সমাসের যে প্রথম ক্লাসটা ছিল সেখানে আমরা শিখেছিলাম যে কর্মধারয় সমাসের নির্ণয় করতে গেলে সেখানে আমাদের দেখতে হবে পরপদ প্রাধান্য পাচ্ছে কিনা।
ঠিক আছে, এটা কিন্তু আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখে নেব কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলি সেগুলি। আমাদের কর্মধারয় সমাস রয়েছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। বোঝা গেল? আমাদের কর্মধারয় সমাস 4 প্রকার। চলো আমরা দেখে নেব সেই 4 প্রকার কর্মধারয় সমাস কি কি রয়েছে। এক নম্বরে হচ্ছে আমাদের মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। 2 হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয়। নাম্বার 3 হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর নাম্বার 4 হচ্ছে আমাদের উপমিত। কি? উপমিত কর্মধারয় সমাস। বুঝা গেল? এই হচ্ছে আমাদের কর্মধারয় সমাস 4 প্রকার। 1 মধ্যপদলোপী, 2 রূপক, 3 উপমান, 4 উপমিত। বোঝা গেল? তো মনে রাখবে মধ্যপদলোপী যে কর্মধারয় সমাস সেটা কি, চলো আমরা দেখে নেব। একটা জিনিস মনে রাখবে, মধ্যপদলোপীর ক্ষেত্রে মাঝখানের যে পদটা, ধরো এখানে টোটাল কয়টা পদ রয়েছে, ধরো 1টা 2টা 3টা, তার মধ্যে মাঝখানে যে পদটা থাকবে সেটা লোপ পাবে। কিভাবে লোপ পাবে? সেক্ষেত্রে সেটা হবে মধ্যপদলোপী। রূপক কর্মধারয়ের কথা যদি বলি, উপমান উপমিতের কর্মধারয়ের কথা যদি বলি, মনে রাখবে এই 3টা সমাসে কিন্তু কি করা হয়? তুলনা করা হয়। কি করা হয়? তুলনা করা হয়। বোঝা গেল? এবার আমরা দেখব যে কিভাবে কি তুলনা করা হয়, এগুলি আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। চলো আমরা প্রথমেই মধ্যপদলোপী সম্পর্কে একটু জেনে নিই। তো আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস যেটা রয়েছে সেখানে বলা হয়েছে মাঝের পদ লোপ পাবে। কি পাবে? মাঝের পদ লোপ পাবে। লোপ মানে বিলুপ হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, মানে কি উঠে যাওয়া। যেমন চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা রয়েছে, ধরো সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন মানে কি? সিংহাসন। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে লক্ষ্য করো এই যে সিংহ এখানে কিন্তু রয়েছে, আসন এটাও কিন্তু রয়েছে, কিন্তু এই যে চিহ্নটা মাঝখানে যে পদটা সেটা কিন্তু সেখান থেকে উঠে গেছে। তো এটা হয়ে যাবে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণ দেখি চলো। আয়ের উপর কর মানে কি? আয়কর। এখানে লক্ষ্য করো, আয় এখানে রয়েছে, কর এখানে রয়েছে, কিন্তু এই যে উপর যে কথাটা মাঝখানে যে পদটা সেটা কিন্তু এখান থেকে উঠে গেছে, মানে কি? লোপ পেয়ে গেছে। তাই এটা হয়ে যাবে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি বোঝা গেল। এতটুকু বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট আরেকটা উদাহরণ দেখি আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। যেমন ধরো হাসি মাখা মুখ। এখানে লক্ষ্য করো হাসি রয়েছে, মুখও রয়েছে, কিন্তু এই যে মাঝখানে যে মাখা যে পদটা রয়েছে, মাঝখানের পদটা সেটা কিন্তু এখানে নেই। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এতটুকু বোঝা গেল? কথা কি বোঝা গেল? ঠিক আছে, চলো আমরা পরবর্তী যে সমাসটা রয়েছে সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। কি বলেছিলাম? রূপক কর্মধারয় সমাসে তুলনা করা হয়। কি করা হয়? তুলনা করা হয়। এবার কিসের সাথে তুলনা করা হয়? মনে রাখবে দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর তুলনা করা হয়। এবার দৃশ্য যেটা দেখা যায়, অদৃশ্য মানে যেটা দেখা যায় না। চলো একটা উদাহরণ দেখি। উদাহরণটা রয়েছে যেমন ধরো মন মাঝি। কি রয়েছে? মন মাঝি। হ্যাঁ, এখানে তোমরা লক্ষ্য করো এই যে দুটি পদ রয়েছে, একটা পুরোপদ একটা পরপদ। এই যে মাঝি, মাঝি কিন্তু দেখা যায়, মানে কি? দৃশ্যমান। এই যে মন, মন কিন্তু আমরা দেখা যায় না, তাই এটা হচ্ছে আমাদের অদৃশ্যমান। তো এখানে লক্ষ্য করে এই মাঝি মন, এই দুইটা, একটা হচ্ছে দৃশ্যমান একটা হচ্ছে অদৃশ্যমান, এই দুইটা বস্তুর সাথে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। তার মানে এখানে মাঝিকে মনের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক তো? আচ্ছা, তো এইবার যদি এমন হয় তখন সেটা হয় আমাদের কি? কর্মধারয় সমাস। কি কর্মধারয়? রূপক কর্মধারয়। বোঝা গেল? আচ্ছা, এবার এটা ব্যাস বাক্য আমরা কিভাবে করব? মনে রাখবে রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করা খুব সহজ। কি বলা হয়েছে? রূপক কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করার সময় মাঝখানে রূপ বসাতে হয়। কি বসাতে হয়? রূপ বসাতে হয়।
আমাদের যে দুটি পদ রয়েছে সেই দুটি পদের মাঝখানে রূপ বসিয়ে দিলেই কিন্তু রূপক কর্মধারয় সমাসের কি হয়ে যাবে, বেশ বাক্য হয়ে যাবে। তাহলে এটার বেশ বাক্য কি হবে, মন রূপ মাঝি। কি হবে, মন রূপ মাঝি। বোঝা গেল? ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ দেখে নিই। আমরা রূপক কর্মধারয় সমাসটাকে আরো ভালোভাবে জানার জন্য, আরো ভালোভাবে শেখার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখব। এখানে দেখো একটা উদাহরণ রয়েছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, এই যে বিষাদ সিন্ধু, এখানে এই যে বিষাদ, বিষাদ মানে দুঃখ, দুঃখকে কিন্তু দেখা যায়, তার মানে এটা হচ্ছে অদৃশ্য। আর সিন্ধু মানে হচ্ছে সাগর, তাই তো? তো এটা কিন্তু দেখা যায়, তাই এটা হচ্ছে দৃশ্যমান। তো এখানে কিন্তু দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। আর এমন যদি হয় তখন সেটা হয়ে যায় রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার কি বলেছিলাম, বেশ বাক্য করা খুব সহজ, মাঝখানে একটা রূপ বসিয়ে দিলেই হলো। তাহলে বেশ বাক্যটা কি হয়ে যাবে, বিষাদ রূপ সিন্ধু। আশা করি বুঝতে পেরেছো সবাই, আশা করি এতটুকু ক্লিয়ার। রূপক কর্মধারয় ক্লিয়ার সবার? ঠিক আছে, তো আমরা কিন্তু কর্মধারয় সমাসের যে 4 প্রকার কর্মধারয় সমাস, এক হচ্ছে মধ্যপদলোপী, 2 নাম্বার হচ্ছে রূপক কর্মধারয়, দুইটা কিন্তু আমরা শিখে নিলাম। এখন 3 নাম্বার যেটা রয়েছে উপমান, চলো আমরা দেখে নেব উপমান কর্মধারয় সমাসটা কি রয়েছে। উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাসেও কিন্তু আমরা বলেছিলাম সেখানেও তুলনা করা হয়। কি করা হয়, তুলনা করা হয়। বুঝা গেল? আচ্ছা, এবার উপমান কর্মধারয় সমাসটা আমরা চিনবো কিভাবে, চেনার উপায়টা কি? চেনার একটা খুব সহজ উপায় রয়েছে। উপায়টা হচ্ছে, মনে রাখবে উপমান কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে। কি থাকবে, বিশেষণ থাকবে, যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কি বলি, অ্যাডজেক্টিভ। বা বিশেষণ মানে কি, বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। বিশেষণ মানে কি, বৈশিষ্ট্য। এই বিশেষণ রাখবে, উপমান কর্মধারয় সমাসে কি থাকবে, বিশেষণ থাকবে, হ্যাঁ, বা বৈশিষ্ট্য থাকবে। আর বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। চলো একটা উদাহরণ দেখি তো। দেখো এখানে একটা উদাহরণ আছে, তুষার শুভ্র। কি আছে, তুষার শুভ্র। আচ্ছা তোমরা লক্ষ্য করো তো, এই যে তুষার, তুষারটা একটা কিসের নাম, তুষারটা হচ্ছে একটা বস্তুর নাম, তাই তো? আর নাম মানে কি, নাম মানে হচ্ছে বিশেষ্য। নাম মানে বিশেষ্য, যাকে আমরা কি বলি, নাউন। কি বলি, নাউন বলি, ঠিক তো? আচ্ছা, এবার দেখো এই যে শুভ্র, এখানে তুষার শুভ্র মানে তুষারের মতো শুভ্র। এখানে তুষার শুভ্র মানে কি, তুষারের মতো শুভ্র। শুভ্র মানে সাদা, ঠিক আছে? তো তোমরা জানো তুষারের বৈশিষ্ট্যটা কি, সাদা। তুষারের রংটা কি, সাদা। তো এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, মানে কি, এটা হচ্ছে আমাদের বিশেষণ। এটা হচ্ছে আমাদের বিশেষণ। ক্লিয়ার, ক্লিয়ার কিনা? আচ্ছা, বিশেষণ যাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। কি বলি, অ্যাডজেক্টিভ। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কি বলেছিলাম, উপমান কর্মধারয় সমাসে কি থাকবে, বিশেষণ থাকবে। তো এখানে দেখো তো বিশেষণ আছে কি নেই, অবশ্যই এখানে বিশেষণ আছে, অবশ্যই এখানে বিশেষণ আছে, ঠিক তো? তো যেহেতু আছে তাই এটা হয়ে যাবে আমাদের উপমান কর্মধারয় সমাস। ক্লিয়ার? আচ্ছা, তো এটার যে বেশ বাক্যটা সেটা কি হবে, এটার বেশ বাক্যটা হবে তুষারের ন্যায় শুভ্র। কি হবে, তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, এখানে কিন্তু তুষারের সাথে তুলনা করা হচ্ছে। কি বলেছিলাম, উপমান কর্মধারয় সমাসে তুলনা করা হবে, তো এখানে কিন্তু তুলনা করা হচ্ছে। ঠিক আছে, চলো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরো একটা উদাহরণ দেখি। এখানে একটা উদাহরণ রয়েছে কাজল কালো। কাজল কালো, তোমরা লক্ষ্য করো এই যে কাজল, এটা একটা বস্তুর নাম। নাম মানে কি, বিশেষ্য। নাম মানে কি, বিশেষ্য। আর বিশেষ্য মানে কি, নাউন। বিশেষ্য মানে নাউন, মানে কোনো কিছু নাম বোঝাবে, তাই তো? আচ্ছা, এবার দেখো তো এখানে রয়েছে কালো, কাজল কালো। কালোটা কি, কালোটা হচ্ছে কাজলের একটা বৈশিষ্ট্য। কাজলটা হচ্ছে, কারণ কাজলের রং কালো, তো কালোটা হচ্ছে কাজলের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষণ, মানে কি, যাকে আমরা কিন্তু কি বলি, অ্যাডজেক্টিভ বলি। কি বলি, অ্যাডজেক্টিভ। তো এখানে লক্ষ্য করো কাজল কালো মানে কি, কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো। তার মানে কাজলের সাথে এখানে তুলনা করা হচ্ছে, তাই তো? কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তো এটার বেশ বাক্য হয়ে যাবে,
কাজলের ন্যায় কালো, তাই তো? কাজলের ন্যায় কালো, বোঝা গেল? তো এখানে লক্ষ্য করে দেখো তো এখানে আমাদের বিশেষণ আছে কিনা। হ্যাঁ, এখানে কাজল কালোর মধ্যে অবশ্যই কি রয়েছে, বিশেষণ রয়েছে। আর আমরা কি বলেছিলাম, বিশেষণ থাকলে সেটা কি হয়ে যাবে, উপমান কর্মসমাস। বিশেষণ বা বৈশিষ্ট্য থাকলে, বিশেষণ বা বৈশিষ্ট্য থাকলে, কাজলের বৈশিষ্ট্য কি, কাজলের বৈশিষ্ট্য হচ্ছে কালো, কারণ তার রংটা হচ্ছে কালো। তো বিশেষণ বা বৈশিষ্ট্য থাকলে সেটা হয়ে যাবে আমাদের উপমান কর্মধারয় সমাস। এতটুকু বোঝা গেল সবার? আশা করি উপমান কর্মধারয় সমাসটা তোমাদের ক্লিয়ার। চলো আরো একটা উদাহরণ দেখবো। এরকম আরো উদাহরণ রয়েছে, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। চলো আরো একটা উদাহরণ দেখে নি। যেমন দেখো এখানে রয়েছে ভ্রমর কৃষ্ণ, কি রয়েছে, ভ্রমর কৃষ্ণ। এখানে ভ্রমর কৃষ্ণ মানে কি, ভ্রমর তো তোমরা সবাই বুঝো, ভ্রমর মানে ভোমরা, ভ্রমর মানে ভোমরা। তো কৃষ্ণ মানে এখানে কালো, কৃষ্ণ মানে কালো। তো ভ্রমর কৃষ্ণ মানে মানে কি, ভোমরার মতো কালো, ঠিক আছে? তো বা ভ্রমরের মতো কালো। তো ভ্রমর কৃষ্ণ, ভ্রমরটা কি, ভ্রমরটা হচ্ছে তোমার একটা কি, একটা নাম, তাই এটা হচ্ছে আমাদের বিশেষ্য, আমাদের বিশেষ্য মানে যাকে আমরা কি বলি, নাউন, ঠিক আছে? আর এখানে ভ্রমর বৈশিষ্ট্যটা কি, কৃষ্ণ মানে কালো, মানে কালো, তার বৈশিষ্ট্যটা হচ্ছে কালো। তো বৈশিষ্ট্য মানে কি, এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে কি বিশেষণ, ক্লিয়ার? আর বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ। এবার লক্ষ্য করে দেখো তো এই ভ্রমর কৃষ্ণের মধ্যে বিশেষণ আছে কি নেই, অবশ্যই কিন্তু এখানে কি রয়েছে, বিশেষণ রয়েছে। আর বিশেষণ থাকলে কি বলেছিলাম, উপমান কর্মধারয় সমাস। এবার এটা যদি আমরা ব্যাস বাক্য করি কি হবে, ভ্রমর কৃষ্ণ কি হয়ে যাবে, ভ্রমরের, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ক্লিয়ার? আশা করি বোঝা গেল, আশা করি উপমান কর্মধারয় সমাস ক্লিয়ার। ঠিক আছে, এরপর যে কর্মধারয় সমাসটা রয়েছে সেটা আমরা চলো দেখে নিই। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। কি রয়েছে, উপমিত কর্মধারয় সমাস। কি বলেছিলাম, উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, তিনটাতেই কি করা হয়, তুলনা করা হয়। কি করা হয়, তুলনা করা হয়। তো উপমিত কর্মধারয় সমাসে কি করা হবে, তুলনা করা হবে। এবার উপমিত কর্মধারয় সমাস চেনার উপায়টা কি, মনে রাখবে উপমিত কর্মধারয় সমাসে কি থাকবে না, বিশেষণ থাকবে না, কি থাকবে না, বিশেষণ থাকবে না। আশা করি বিশেষণ জিনিসটা ক্লিয়ার। বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে কি, যেমন ধরো কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এমন যদি কিছু কিছু বুঝায়। ফর এক্সাম্পল আমরা যদি বলি, উদাহরণস্বরূপ আমরা যদি বলি, ধরো রাম খুব ভালো ছেলে, এই যে রামের বৈশিষ্ট্যটা কি, ভালো, তার মানে ভালোটা হচ্ছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে? তো ভালোটা হচ্ছে তার বিশেষণ, কি বিশেষণ, ক্লিয়ার সবার? তো এরকম বিশেষণ কিন্তু উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হবে না, থাকবে না। বুঝতে পেরেছো সবাই? তাহলে একটা জিনিস মনে রাখবে, উপমান কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে, উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না। চলো একটা উদাহরণ দেখবো। উদাহরণটা হচ্ছে ধরো চাঁদ মুখ, কি রয়েছে, মুখ, এখানেও কি হবে, উপমিত কর্মধারয় সমাসও কি হবে, তুলনা করা হবে। তো দেখো তো তোমরা এখানে চাঁদ মুখ যে রয়েছে, এখানে মুখকে কিন্তু চাঁদের সাথে তুলনা করা হয়েছে, ঠিক তো? তো লক্ষ্য করো এই যে চাঁদ, চাঁদ হচ্ছে কি একটা উপগ্রহের নাম, আর নাম মানে কি বিশেষ্য, ঠিক আছে? তারপর দেখো মুখ, মুখ মানে কি, মুখ মানে হচ্ছে একটা অঙ্গের নাম, তার মানে এটাও একটা কি বিশেষ্য, যাকে আমরা কি বলি, নাউন। কি বলি, নাউন। বোঝা গেল, কথা বোঝা গেল? ঠিক আছে, তাহলে তোমরা দেখো তো এখানে বিশেষণ আছে কি নেই। এই যে চাঁদ মুখ যে রয়েছে, এখানে কোন রকমের বিশেষণ আছে কি, এখানে কিন্তু কোনো নেই, কোন প্রকারের বিশেষণ নেই। আর বিশেষণ না থাকলে কি বলেছিলাম, উপমিত কর্মধারয়, কি বলেছিলাম, উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার এতটুকু সবার? আশা করি বুঝতে পেরেছো। এবার এই চাঁদ মুখের যদি আমরা বেশ বাক্য করি কি হয়ে যাবে, চাঁদের ন্যায় মুখ। কি হয়ে যাবে, চাঁদের ন্যায় মুখ। কি হবে, চাঁদের মুখ, কার সাথে, চাঁদের সাথে। চলো আরেকটা উদাহরণ দেখি আমরা। ধরো সিংহ পুরুষ, কি পুরুষ, সিংহ পুরুষ, এখানেও কিন্তু তুলনা করা হচ্ছে।
পুরুষকে কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে লক্ষ্য করো, এই যে সিংহ, সিংহ হচ্ছে একটা কি পশুর নাম, আর নাম মানে কি বিশেষ্য। পুরুষ একটা নাম, এটাও একটা বিশেষ্য। তার মানে দুইটাই এখানে বিশেষ্য, এখানে কিন্তু কোনো প্রমাণ নেই। আর বিশেষণ নেই মানে উপমিত, নেই মানে কি বিশেষণ না থাকলে উপমিত। বোঝা গেল? এবার এটার যদি আমরা কি করি, আমরা যদি বেশবাক্য করি তাহলে কি হবে? সিংহ পুরুষের বেশবাক্য কি হবে? সিংহের ন্যায় পুরুষ, তাই তো? কি হবে? সিংহের ন্যায়। যেমনটা আগে ছিল তাদের ন্যায় মুখ, এটা হয়ে যাবে সিংহের ন্যায় পুরুষ। বোঝা গেল? কারণ এখানে পুরুষকে কার সাথে তুলনা করা হচ্ছে? মুখকে যখন চাঁদের সাথে তুলনা করা হয়েছে তখন আমরা বলছিলাম চাঁদের ন্যায় মুখ, পুরুষকে যখন সিংহের সাথে তুলনা করা হয়েছে তখন আমরা বলেছি সিংহের ন্যায় পুরুষ। আশা করি উপমিত কর্মধারয় সমাস ক্লিয়ার তোমাদের। তো আমরা কিন্তু আমাদের যে 4 প্রকার যে কর্মধারয় সমাস রয়েছে সেই 4 প্রকার কর্মধারয় সমাস কিন্তু আমরা আজকে দেখে নিলাম। প্রথমটা ছিল আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস, দ্বিতীয়টা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস, তৃতীয় হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আর চতুর্থ উপমিত কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি হবে? মাঝখানের পদটা লোপ পাবে। রূপক কর্মধারয় সমাসে কি হবে? দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর তুলনা করা হবে। আর উপমান কর্মধারয় সমাসে কি হবে? যেখানে বিশেষণ থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না। আবারও বলি, উপমান কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই কিন্তু রূপক কর্মধারয়, উপমান, উপমিত, মধ্যপদলোপী কর্মধারয় সমাসগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অনেক সময় তোমরা দেখবে অনেকে বলে এই যে আমরা উপমান উপমিত কর্মধারয় যে সমাস রয়েছে সেখানে তোমরা দেখতে পেয়েছো যে একটা কিন্তু আরেকটার সাথে তুলনা করা হয়েছে। সেখানে যেমন কি মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে, যেমন কি আমরা বলেছি চাঁদের নেই মুখ। তারপর সিংহ পুরুষ, সেখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে, আমরা বলেছি সিংহের ন্যায় পুরুষ। তো অনেক সময় তোমরা দেখবে অনেকে বলে যে মাঝখানে এই যে ন্যায় যে কথাটা, এটা নাকি মাঝখানে থাকলে উপমান আর শেষে থাকলে নাকি উপমিত, এমন কিন্তু অনেকে বলে। কিন্তু বাস্তবে এমনটা কিন্তু নয়। মনে রাখবে, এই যে ন্যায় যে কথাটা সেটা মাঝে থাকুক কিংবা শেষে থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? আমাদের একটাই জিনিস মনে রাখতে হবে, উপমান আর উপমিতের ক্ষেত্রে, উপমান আর উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটাই জিনিস মনে রাখতে হবে যে বিশেষণ থাকলে উপমান, বিশেষণ না থাকলে উপমিত। বোঝা গেল? চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব। ন্যায় মাঝখানে থাকুক বা শেষে থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না কেন। চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো এখানে আমরা লিখলাম চাঁদ মুখ। কি লিখলাম? চাঁদ মুখ। কি লিখলাম? চাঁদ মুখ। এই যে চাঁদ মুখ, চাঁদ মুখের ব্যাসবাক্য কি হয়? চাঁদের ন্যায় মুখ। এখানে ন্যায়টা কোথায় আছে? মাঝখানে। ঠিক তো? এখানে দেখো তো চাঁদ হচ্ছে একটা কি উপগ্রহের নাম। উপগ্রহের নাম মানে হচ্ছে কি, নাম মানে বিশেষ্য। আর মুখটা কি? মুখ একটা অঙ্গের নাম, সুতরাং নাম মানে বিশেষ্য। কি এটা? বিশেষ্য। তার মানে এখানে দুইটাই কি বিশেষ্য। এখানে কি নেই? আমরা কি বলেছিলাম? আমরা একটু উপরে একটু লিখে নিই আবার। বিশেষণ থাকলে সেটা হবে উপমান, আর বিশেষণ না থাকলে ঠিক আছে সেটা হবে উপমিত। কি হবে? উপমিত। তাই তো? এমনটাই তো বলেছিলাম। তোমরা একটু দেখো তো আসলে কি ন্যায় মাঝখানে বা শেষে থাকলে কিছু যায় আসে না? কেন না? একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখো। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে এই যে চাঁদ মুখ, এখানে এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, মানে এখানে কোনো বিশেষণ নেই। কিন্তু এটা কোথায়? নেটা কোথায় আছে? মাঝখানে। তো এটা কি হবে? বিশেষণ না থাকলে কি বলেছি? বিশেষণ না থাকলে উপমিত। কি হবে? উপমিত। তার মানে এখানে ন্যায়টা মাঝখানে, এটা হয়েছে উপমিত। চলো পরে আরেকটা উদাহরণ দেখবো। যেমন কি ভ্রমর কৃষ্ণ। এটার বেশ বাক্য হবে ভ্রমরের ন্যায় কৃষ্ণ। এখানেও ন্যায়টা কোথায় রয়েছে? মাঝখানে রয়েছে, একটা নাম। তো এটা হবে বিশেষ্য। আর ভ্রমরের বৈশিষ্ট্যটা কি? কৃষ্ণ। ভ্রমরের বৈশিষ্ট্য কি? কৃষ্ণ মানে কালো।
তার মানে এটা তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে বিশেষণ, বৈশিষ্ট্য মানে বিশেষণ, বৈশিষ্ট্য মানে বিশেষণ, তাই তো? আর তাহলে এখানে দেখো তো, এখানে কিন্তু বিশেষণ রয়েছে, এখানে কি রয়েছে? বিশেষণ রয়েছে। আর বিশেষণ থাকলে কি বলেছিলাম? উপমান। তাহলে এটা কি হবে? উপমান। কি হবে? উপমান। তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো, ন্যায় এখানে মাঝখানে আছে, হয়েছে উপমিত। ন্যায় এখানে মাঝখানে আছে, কিন্তু হয়েছে উপমান। তার মানে কি? তার মানে ন্যায় মাঝখানে থাকুক বা শেষে থাকুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে উপমান আর উপমিতের ক্ষেত্রে, যে বিশেষণ থাকলে উপমান আর বিশেষণ না থাকলে উপমিত। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, এই যে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের যে একটা পার্ট রয়েছে, তোমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তারপর রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, এই সমাসগুলির ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মানে কি বলে রাখি, সেটা হচ্ছে ধরো মাঝের পদটি, আমাদের যে মাঝখানে যে পদটা থাকবে, সেই পদটা যদি যে রূপ নেয় এগুলি হয়, তাহলে সেটা কিন্তু মধ্যপদলোপী হবে না। সেটা কি হবে না? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে না। যেমন একটা উদাহরণ দিই, এই যে সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু মানে কি? আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু মানে আলু সিদ্ধ, এখানে মাঝখানে পদটা গেছে যে, তার মানে এটা কি হবে না? মধ্যপদলোপী হবে না। অধম যে নর, এখানে মাঝখানে রয়েছে যে, তার মানে এই যেটা অধম যে নর মানে নরাধম, এই যে মাঝখানে যে রয়েছে, তার মানে এটা কি হবে না? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে না। যে চালাক সে চতুর, এখানেও যে রয়েছে, যে চালাক সে চতুর মানে হচ্ছে চালাক চতুর, যে চালাক সে চতুর মানে হচ্ছে চালাক চতুর, এখানে যে রয়েছে, তার মানে এটা কি হবে না? এটাও মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে না। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার তাহলে এগুলি কি সমাস হবে? একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, কর্মধারয় সমাস যদি মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কোনোটাই না হয়, কর্মধারয় সমাস যদি মধ্যপদলোপী, রূপক, উপমান, উপমিত কোনোটাই না হয়, সেক্ষেত্রে সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। কি হবে? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে এখানে যে আমরা দেখলাম, এই সবগুলি কিন্তু আমাদের কি সমাস? সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস। বোঝা গেল? বোঝা গেল সবার? আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমাদের আজকের ক্লাসটা আমরা যে আজকে করলাম, এই যে তোমার দ্বন্দ্ব সমাস আর হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলি, এগুলি যারা আজকে ভালো করে দেখেছো, তারা নিশ্চয়ই আজকের ক্লাস থেকে নিশ্চয়ই তোমরা দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস কিন্তু শিখে যাবে, এটা আমি আশা করি। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হবে, হ্যাঁ, তোমাদের কাছে ভালো লেগেছে বা তোমাদের কাজে আসবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ক্লাসটা কিন্তু তোমরা তোমাদের যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দেবে, হ্যাঁ, তাদেরকে দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বোঝা গেল? আশা করি তোমাদের দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস ক্লিয়ার। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আমাদের আজকের ক্লাস ছিল সমাসের দ্বিতীয় পর্ব। তো এইভাবে কিন্তু এক এক করে আমাদের সমাসের আরো বাকি পর্বগুলি আসবে, তোমরা দেখতে থাকবে আমাদের সমাসের ক্লাসগুলি। আর আমাদের বাকি পর্বে আমরা নিয়ে আসব অন্য কোনো আরো একটা বা দুইটা সমাস, সেখানেও আমরা দেখার চেষ্টা করব বাকি সমাসগুলিকে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।